ইতিহাসের পাতায় এমন কিছু শহরের নাম আছে যা শুধু ইট পাথরের নগরী ছিল না, ছিল পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান এবং সভ্যতার কেন্দ্রবিন্দু। প্যারিস, লন্ডন বা নিউ ইয়র্ক যখন অস্তিত্বহীন কিংবা জঙ্গল ছিল, তখন প্রাচ্যের বুকে একটি শহর জ্বলজ্বল করছিল, যার নাম বাগদাদ। আজকের ইরাকের রাজধানী বাগদাদ, যা একসময় পরিচিত ছিল মাদিনাতুস সালাম বা শান্তির নগরী নামে। এটি ছিল এমন এক শহর যেখানে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া জ্ঞানগুলো সংরক্ষিত হয়েছিল, যেখানে কালি ও কলমের শব্দ তলোয়ারের ঝনঝনানির চেয়েও বেশি শক্তিশালী ছিল। ৭৫০ খ্রিস্টাব্দ, উমাইয়া খিলাফতের পতন হয়েছে। মুসলিম জাহানের শাসনভার এখন আব্বাসীয়দের হাতে। আব্বাসীয়দের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর রাহিমাহুল্লাহ চাইলেন এমন এক রাজধানী তৈরি করতে যা হবে পৃথিবীর নাভি বা কেন্দ্রবিন্দু। তিনি চাইলেন এমন এক শহর যা তার বিশাল সাম্রাজ্যের শৌর্যবীর্য প্রকাশ করবে। কিন্তু কোথায় হবে সেই শহর? দামেস্কের পুরাতন স্মৃতি তিনি রাখতে চান না, কুফা বা বসরার রাজনৈতিক অস্থিরতাও তিনি চান না। তিনি চাইলেন দজলা নদীর তীরে এক নতুন জান্নাত গড়ে তুলতে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শূন্য থেকে গড়ে তোলা হয়েছিল সেই স্বপ্নের গোলকধাঁধা গোলাকার বাগদাদ। কি ছিল সেই রহস্যময় বাইতুল হিকমা বা জ্ঞানের ঘর, যেখানে ১ কেজি বইয়ের দাম দেয়া হতো ১ কেজি সোনা দিয়ে? এবং সবশেষে কিভাবে মঙ্গলদের আক্রমণে এই সাজানো বাগান ধ্বংসস্তূপে পরিণত হল? চলুন ইতিহাসের সেই ধুলোমাখা পথে ফিরে যাই, যেখানে আজও দজলা নদীর বাতাস ফিস ফিস করে কাঁদে। বাগদাদ তৈরি হওয়ার পর খুব দ্রুত এটি পৃথিবীর সবচেয়ে ধনী এবং জনবহুল শহরে পরিণত হল। নবম শতাব্দীতে বাগদাদের জনসংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত চীনা বণিকদের রেশম, ভারতীয়দের মশলা, আফ্রিকানদের স্বর্ণ এবং রাশিয়ানদের পশম। দজলা নদীর ঘাটে নোঙর করা থাকত হাজার হাজার জাহাজ। বাগদাদের জৌলুস চরমে পৌঁছায় খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহের শাসনামলে। তার সময়কালকে বলা হয় আব্বাসীয়দের স্বর্ণযুগ। আপনারা যে আরব্য রজনী বা আলিফ লায়লা ওয়া লায়লার গল্প শুনেছেন, তার বেশিরভাগই এই সময়ের বাগদাদকে কেন্দ্র করে লেখা। তখন বাগদাদের মানুষ মনে করত জ্ঞানী হওয়া ধনবান হওয়ার চেয়ে বেশি সম্মানের। বাগদাদের আসল পরিচয় ছিল তার জ্ঞান পিপাসা। খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ তার প্রাসাদের ভেতরে একটি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন খিজানাতুল হিকমা বা জ্ঞানের ভাণ্ডার। এই লাইব্রেরিটিকে এক বিশাল গবেষণা কেন্দ্রে রূপান্তর করেন তার ছেলে খলিফা আল মামুন রাহিমাহুল্লাহ। ৮৩০ খ্রিস্টাব্দের দিকে তিনি একে প্রাতিষ্ঠানিক রূপ দেন এবং নাম দেন বাইতুল হিকমা। বাইতুল হিকমা শুধু একটি লাইব্রেরি ছিল না, এটি ছিল বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র। এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের পণ্ডিতরা একসাথে বসে কাজ করতেন। খলিফা আল মামুন ঘোষণা দিয়েছিলেন, যে ব্যক্তি অন্য ভাষার কোনো বই আরবিতে অনুবাদ করে আনবে, তাকে সেই বইয়ের ওজনের সমান স্বর্ণমুদ্রা দেয়া হবে। চিন্তা করুন, বইয়ের ওজনের সমান সোনা। বাইতুল হিকমার ছায়াতলে এমন সব মনীষী তৈরি হয়েছিলেন যাদের কাছে আধুনিক বিজ্ঞান ঋণী। এখানেই ছিলেন গণিতবিদ আল খোয়ারিজমি। তার নাম থেকেই আজকের অ্যালজেব্রা এবং অ্যালগোরিদম শব্দের উৎপত্তি। চিকিৎসা বিজ্ঞানেও বাগদাদ ছিল অপ্রতিদ্বন্দ্বী। বাগদাদর মুসলিমরা কাগজ তৈরির প্রযুক্তিকে উন্নত করে প্রথমবারের মতো পেপার মিল তৈরি করে। জ্ঞান তখন সাধারণ মানুষের হাতে পৌঁছে গেল। ১২৫৮ সাল বাগদাদের আকাশে নেমে এলো ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ ঘেরাও করলেন। ১০ ফেব্রুয়ারি ১২৫৮ মঙ্গলরা বাগদাদে প্রবেশ করল। শুরু হল ইতিহাসের জঘন্যতম গণহত্যা। বাগদাদের রাস্তাগুলো লাশের স্তূপে পরিণত হল।
তারা লাইব্রেরি থেকে লক্ষ লক্ষ বই দজলা নদীতে ফেলে দিল। সেদিন দজলা নদীর পানি মানুষের রক্তে লাল এবং বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। 1258 সালের সেই ধ্বংসযজ্ঞের পর বাগদাদ আর কোনোদিন তার সেই হারানো গৌরব ফিরে পায়নি। বাইতুল হিকমা আজ আর নেই, বাগদাদ মরে গেছে, কিন্তু তার আত্মা আজও বেঁচে আছে প্রতিটি বইয়ের পাতায়। হে আল্লাহ, আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনার তৌফিক দিন। আমিন।